আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ সংবাদ শিরোনামগুলো। সিরাজউদ্দৌলার নির্দেশেই নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার পরিকল্পনা, পিবিআই এর কাছে আসামি নুরুদ্দিনের স্বীকারোক্তি। নুসরাত হত্যার প্রতিবাদে আজও বিক্ষোভে উত্তাল সারা দেশ, অধ্যক্ষের দ্রুত বিচার করে প্রকাশ্যে ফাঁসি দাবি। বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিতে চায় থিম্পু, শেখ হাসিনার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের বৈঠক। নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত চ্যানেল আই সুরের ধারা, গানে গানে বর্ষ বিদায়ের চৈত্র সংক্রান্তি উৎসব। এবং বাজেটে তৃণমূলের ভাবনাগুলোকে সংযুক্ত করে টেকসই উন্নয়নের সুপারিশ, যশোরে কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগীরা ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতের হত্যার উদ্দেশ্যে গায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ওই ঘটনায় মাদ্রাসার গভর্নিং বডির সদস্যদেরও সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছে সংস্থাটি। আরও জানাচ্ছেন এনামুল কবির রূপম। সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে জোর করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার অন্যতম আসামি নুরুদ্দিনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই। ইতোমধ্যেই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়ে স্বীকারোক্তি দিয়েছে নুরুদ্দিন। নুসরাত হত্যায় এ পর্যন্ত ১৩ জনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। এর মধ্যে গ্রেপ্তার আছে ৭ জন। বোরকা পরা যে ৪ জন নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল তাদের মধ্যে ২ নারী ও ১ পুরুষকে আটক করলেও এখনও ধরা পড়েনি বোরকা পরা আরেক যুবক। ৪ তারিখে জেলখানায় তার সাথে দেখা করেছেন, এই নুরুদ্দিন দেখা করেছেন। তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে রাফিকে পুড়িয়ে মারা হবে। তার বিরুদ্ধে অভিযোগ সে মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় সহ আলেম সমাজকে হেয় করছে। দ্বিতীয় কারণ হলো শাহাদাত যে নুরুর অধীনে মাসেলটা শো করে, দফায় দফায় নুসরাত জাহান রাফির কাছে প্রেমের প্রস্তাব দিয়েছে। রাফি এইটা কোনোভাবে অ্যাকসেপ্ট করে নাই, এই তার রাগ। অনেক প্রভাবশালী হওয়ায় নুসরাতকে পুড়িয়ে মারার ঘটনা মাওলানা সিরাজউদ্দৌলা বাহিনী সামাল দিতে পারবে এমন বিশ্বাসে আগুন দিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। ৪ জন ছাদে উঠেছে, যে বোরকা এবং কেরোসিন নিয়ে আসছে সেও ছাদে উঠেছে, যে ডাকছে সেও অপারেশনের অংশ, যারা গেট পাহারা দিছে সব করছে এরাও অপারেশনের অংশ। মাকসুদর অ্যারেস্ট করছি, সে গভর্নিং বডির মেম্বার। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ইতোমধ্যেই এপিবিএনে বদলি করা হয়েছে সোনাগাজী থানার ওসিকে। শ্লীলতাহানির অভিযোগে নুসরাতের পরিবারের করা মামলা চাপা দেয়া চেষ্টার অভিযোগে সোনাগাজী থানার ওসি ও সার্কেল এএসপির বিরুদ্ধে বিভাগীয় মামলা হতে পারে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। ফেনী সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে দ্রুত বিচার কার্যক্রমের মাধ্যমে প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পীরা। বিএফডিসিতে মানববন্ধনে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তারা। জাকি আক্তারের রিপোর্ট। যৌন নিপীড়নের প্রতিবাদকারী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএফডিসির সামনে মানববন্ধন। নুসরাতের মতো আর কাউকে যেন মৃত্যুবরণ করতে না হয় সেজন্য মাদ্রাসার অধ্যক্ষের প্রকাশ্যের ফাঁসি দাবি জানান চলচ্চিত্র শিল্পীরা। আমাদের সরকার নারী বান্ধব সরকার, সেইখানে সেই সরকারের অধীনেও যদি এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা ভাবতে পারেন কত যুগ যুগ ধরে এইসব ঘটনা ঘটছে। যে সুষ্ঠু বিচার, দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছি। আর এই ঘৃণ্য ঘটনার আমি নিন্দা করছি। যারা এই হত্যার বিচারে তাদের রাজপথে থাকবে আমরাও তাদের সাথে আছি। প্রকাশ্যে তার
আর যেন বিচারটা হয়, যেন ভবিষ্যতে সবাই যেন আর কোনো এরকম কর্মকাণ্ড না করেন। আমাদের যতক্ষণ নিঃশ্বাস আছে আমরা তোমার এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবো। বিচার চাওয়ার আগেই আশা করি নিরাপত্তা বাহিনীর সদস্যরাই তার বিচার করবে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, দ্রুত বিচার আইনে হবে এবং যারা ধর্ষকের পক্ষে কাজ করবে, ধর্ষককে আশ্রয় দেবে, তাদেরকেও সামনে নিয়ে আসতে হবে। নুসরাতের সাথে যারা এই ধরনের অন্যায় অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে আমরা বছরের প্রথম দিন যেন উদযাপন করতে পারি। পহেলা বৈশাখে আমরা সবাই কালো পোশাক পরবো, কেউ রঙিন পোশাক পরবো না। খুব দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বিষয়গুলো যত দ্রুত এগিয়ে যায় ততই আমরা আসলে নুসরাতের আত্মা শান্তি পাবে। আগামী 7 দিনের মধ্যে বিচার শেষ না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিল্পীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যার বিচার এবং এই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ফেনী সহ কয়েকটি জেলায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। ফেনীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা ছাত্রলীগ। শহীদ মিনার চত্বরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজের সঞ্চালনায় বিক্ষোভ পরবর্তী মানববন্ধনে সভাপতিত্ব করেন সভাপতি সালাউদ্দিন ফিরোজ। পরে নুসরাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন স্টুডেন্ট শাখা। কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। নুসরাত এবং নোয়াখালীতে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের শাস্তির দাবিতে নোয়াখালীতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। নওগাঁয় মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে আনার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা আরও এক ধাপ এগিয়েছে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নেওয়া এবং 16টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে ভুটান। ভুটানের কাছে 10টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছে বাংলাদেশ। সে সময় 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। সকাল 10টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। অংশ নেন দুদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও। বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন বিষয় তুলে ধরেন ভুটানের প্রধানমন্ত্রী। ভুটানে জলবিদ্যুৎ উৎপাদন এবং বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের মধ্যে সড়ক ও রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। ট্রানজিটের ক্ষেত্রে আপনারা জানেন একটা বড় ধরনের উদ্যোগ এই অঞ্চলে আছে, যেটাকে বিবিআইএন বলা হয়ে থাকে। ভুটান এখনো তাদের পার্লামেন্টে এইটা থ্রু করতে পারেনি। এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছে। একই সাথে এবার এগ্রিকালচারের একটা কোঅপারেশন হয়েছে আপনারা জানেন, এবং হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রয়োজনে বাংলাদেশ সেখানে ইনভেস্টও করতে যাচ্ছে। আলোচনাটা বেশ অ্যাডভান্স স্টেজে আছে। আমরা আশা করি যে দ্রুত এটা স্বাক্ষরিত হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করা ভুটানের প্রধানমন্ত্রী নিজ দেশে বিশেষজ্ঞ চিকিৎসকদের অপ্রতুলতার কথা তুলে ধরে বাংলাদেশের সহায়তা চান। বাংলাদেশ 10টি এবং ভুটান যে 16টি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা চেয়েছে, এ নিয়ে ইতিবাচক দুই দেশ। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি, কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, আশা করা যে এটা হবে। একই সাথে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির ব্যাপারে এবং এর যে উন্নত মানের ওষুধ তৈরি করছে সে ব্যাপারে ভুটানিজরা খুবই অ্যাপ্রিসিয়েট করে। একই সাথে ভুটান সরকার খুবই ইন্টারেস্টেড যে স্পেশালাইজড ফিজিশিয়ানস নেওয়ার ব্যাপারে। এটা ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন, যারা ওখানে যে দে উইল টেক আপ এ জব। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও ভুটানের মধ্যে অভ্যন্তরীণ নৌ চলাচল, কৃষি, স্বাস্থ্য, জনপ্রশাসন এবং পর্যটন খাতে পারস্পরিক উন্নয়নে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে। বিস্তারিত আলোচনা শেষে মূল চুক্তি সই এবং কার্যক্রম শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ ও ভুটান। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা।
আজ চৈত্র সংক্রান্তি, ঋতুরাজ বসন্তের শেষ দিন, তেমনি বছরের শেষ মাস চৈত্রেরও শেষ দিন আজ। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বাংলা বছর। দিনটিকে ঘিরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। একই সাথে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুতিও প্রায় শেষ। আগামীকাল নতুন হালখাতায় ক্রেতাদের বরণ করে নেবেন ব্যবসায়ীরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। কবি নির্মলেন্দু গুণ লিখেছেন, এই পৃথিবী ক্লান্ত হয়ে পশ্চিমে যায় ডুবে, আমরা ভাবি সময় গেল, নতুন ভোরের স্বপ্ন দেখে ফিরে তাকাই পূবে। বাংলার বুকে আজ কবির কথার মতোই চৈত্রের শেষ সূর্য ধরা দেয়, যদিও মেঘের আড়ালে থাকায় তা দেখা যায়নি। বাঙালির জীবন ও লোকাচারের বিশেষ গুরুত্ব বহন করে চৈত্র সংক্রান্তি। পুরনোকে বিদায় জানিয়ে আগামীকাল সকালেই আসবে পয়লা বৈশাখের নতুন ভোর, নতুন আলোর নতুন প্রত্যাশা। পুরনো বছরকে বিদায় জানানোর রীতির প্রচলন আছে এই বাংলায়। ঢাকাবাসীর র্যালির আয়োজন সেই কথাই মনে করিয়ে দেয়। সনাতন ধর্মাবলম্বীরা চৈত্র সংক্রান্তির দিনটিকে অত্যন্ত পুণ্যের দিন বলে মনে করেন। আচার অনুযায়ী ব্যবসায়ীরা পালন করেন বিদায় উৎসবের। দোকানপাট ধুয়ে মুছে দূর করেন বছরের যত সব জঞ্জাল অসুচিতাকে। পহেলা বৈশাখে খোলা হবে হিসাব নিকাশের নতুন খাতা, যার লোকায়ত নাম হালখাতা। ধূপ ধুনোর সুগন্ধিতে ভরা ঘরে গোলাপ পানি ছিটিয়ে অভ্যর্থনা জানানো হবে অভ্যাগতদের। পুরানো ঢাকার বিভিন্ন স্থানে গিয়ে দেখা মিলল লাল মলাটের হালখাতা নিয়ে নতুন বছরের অপেক্ষায় ব্যবসায়ীরা। আজকে আমাদের মূলত আমরা ধোয়া মুছা করব এবং পয়পুষ্যা করে তারপরে যার যেরকম সামর্থ্য আছে হয়তো আমাদের কিছু টাকা দিয়ে কিছু বুকিং দিয়ে গেল। কাস্টমার যারা আছে তাদের ইনভাইট করা হয়েছে, তারা আসবে, তাদের জন্য গিফট আছে, মিষ্টি আছে, খাওয়া দাওয়া করবে, একটু আনন্দ করতে। তাঁতিবাজার, শাঁখারীপট্টি, লক্ষ্মী বাজার, বাংলা বাজার, চকবাজার এলাকায় তাই এখন এই নিয়ে চলছে বিশেষ আয়োজন। চৈত্র সংক্রান্তির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিতে বাংলার লোকায়ত পণ্যের পসরা সাজিয়ে প্রস্তুত ব্যবসায়ীরা। মঙ্গল শোভাযাত্রার জন্য উন্নত শিরোনামে করা থিমের কাজও শেষ পর্যায়ে। আসলে বার্তা হচ্ছে এরকম একটা বিষয় যে মস্তক তুলিতে দেওয়া অনন্ত আকাশে, মানে মাথা তুলে দাঁড়াও আর কি। সব মিলিয়ে অতীতকে বিদায় জানানোর দিন, সকল জরা জীর্ণ আর মলিনতাকে। বিদায় বাংলা বর্ষ 1425, স্বাগতম 1426। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 1425 বঙ্গাব্দকে বিদায় জানাতে লিভার আয়ুষের পৃষ্ঠপোষকতায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে চ্যানেল আই ও সুরের ধারার বর্ষ বিদায়ের চৈত্র সংক্রান্তি উৎসব। সেখানে আছেন রোকসানা আমিন, সরাসরি যাচ্ছি তার কাছে। রোকসানা, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব সম্পর্কে আমাদেরকে জানান। দর্শকদের জানাতে চাই যে পুরনো বছর 1425 বঙ্গাব্দকে বিদায় জানাতে চ্যানেল আই সুরের ধারার যে আয়োজন 2 দিন ব্যাপী বর্ষ বিদায় অর্থাৎ চৈত্র সংক্রান্তি এবং হাজারো কণ্ঠে বর্ষবরণ উৎসব, যেটি আগামীকাল নতুন সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠিত হবার কথা। তবে যেটি আজ একটি বিষয় ঘটেছে, সেটি হচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে যেই সময়টাতে পুরনো বছরকে বিদায় জানিয়ে পুরনো সূর্যাস্তের সাথে সাথে যেটি শুরু হবার কথা ছিল চৈত্র সংক্রান্তি উৎসব, সেই উৎসবটি শুরু করা সম্ভব হয়নি যথাসময়ে, কারণ বৈরী আবহাওয়া। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বাইরে বৃষ্টি পড়ছে এবং সব যারা এসছেন, অনেক দর্শক এসছেন তারা এই অনুষ্ঠান উপভোগ করতে। এবং যেটি শুরু করা গেছে সেটি হচ্ছে যে উদ্বোধন করা হয়েছে আজ চৈত্র সংক্রান্তির। এবারের মূল সুর চৈত্র সংক্রান্তির ছিল লোকসুরে বাংলা গান, যেটি এই আবহাওয়া যদি একটু বিরূপ ভাবাপন্ন থেকে তারা আস্তে আস্তে আবহাওয়া যদি ঠিক হয় তাহলে এই অনুষ্ঠানটি আবার শুরু হবে দর্শকদের জন্য। তবে প্রাথমিক অবস্থায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সেটি উদ্বোধন করেছেন আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, ডক্টর আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান এবং উপ উপাচার্য কবি মোহাম্মদ সামাদ, তারা মিলে এবং সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যা তাদেরকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে শুরু করেছেন। তবে এবার যেহেতু লোকসুরে বাংলা গান এই বিষয়টিকে তারা
এই বিষয়টিকে এবারের মূল বিষয় রেখেছেন চৈত্র সংক্রান্তিতে। সেই বিষয়টি এবার ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, সারি এই গানগুলো তো থাকবেই, রাধারমণ, রবীন্দ্রনাথ সব লোকসুরের যে গানগুলো, অর্থাৎ সেই গানগুলো শোনা যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দর্শকদের, বুশরা, আমরা দর্শকদের দেখানোর জন্য আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভেতরটায় আছি। যারা এখানে অনেক দর্শনার্থী যারা এসছেন অনুষ্ঠান উপভোগ করতে, তারা এখানে বৃষ্টির জন্য এখানে আপাতত আশ্রয় নিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ যারা অতিথিরা আছেন তারাও এখানে আছেন। তো আমরা আশা করছি যে এই অনুষ্ঠানটি সরাসরি আবার চলে যেতে পারবো আমরা। এই অনুষ্ঠানটি যদি বৈরী আবহাওয়া একটু ঠিক হয়ে যায়, বৃষ্টি কমে যায়, তাহলে হয়তো এই অনুষ্ঠানটি আরেকবার হয়তো আমরা শুরু করতে পারবো। বুশরা। জি রোকসানা, ধন্যবাদ আপনাকে। আশা করছি আয়োজকরা খুব শীঘ্রই মূল অনুষ্ঠান শুরু করতে পারবেন। বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশ ও ভারত দুই দেশ, মধুর এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পারে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন। অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলায় বিশিষ্টজনেরা বলেছেন উন্নয়ন সাংবাদিকতায় বড় ভূমিকা পালন করছে এই প্রতিষ্ঠান। শাকের আদনানের রিপোর্ট। উন্নয়ন সাংবাদিকতা ও সামাজিক ক্ষমতায়নে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের অবদান অনস্বীকার্য। বাংলাদেশ থেকে যারা বিভিন্ন সময় ফেলোশিপ করে স্ব ক্ষেত্রে অবদান রেখে চলছেন, সেই সব অভিজ্ঞতা নিয়ে জাতীয় প্রেস ক্লাবে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের প্রথম বার্ষিক আয়োজন। ভারতে সাংবাদিকতায় প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকরা। আমরা যখন ছিলাম তখন সেখানে আমরা কর্নেল অ্যান্ড অ্যাবভ আর্মি অফিসারদেরকে পেয়েছি যে তারা কোর্স করছেন। ইনফ্যাক্ট ইন্ডিয়াতে আইআইএমসির একটা বিরাট রোল আছে। ফার্স্ট 1979 থেকে বাংলাদেশের সঙ্গে আইআইএমসির এক ধরনের পার্টনারশিপ শুরু হয় এবং সেই প্রেক্ষিতে আমরা প্রায় 50 জনের মতো সোফা লেখাপড়া করেছি। আইআইএমসিতে যারা লেখাপড়া করেছে তারা সবাই বাংলাদেশের সেরা সাংবাদিকদের মধ্যে আছেন। The relation between Bangladesh and India have its many folds, and that is for sure that human and cultural exchanges have a key role in building and continuing sustainable relations with a win-win situation for both the countries, and now we are experiencing that. অনুষ্ঠানের বিশেষ অতিথি ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে সব সময় আন্তরিক তার দেশ। Both our countries have vibrant print and electronic media. It is imperative that our shared history and common heritage, our linguistic and cultural ties, the passion we share for each other's music, literature and arts, increase in linkages between the media of India and Bangladesh is an important element in the overall growth of bilateral relations, and the IIMC Alumni Association Bangladesh can indeed play a very important role in taking this relationship to newer heights. প্রধান অতিথি নৌ পরিবহন প্রতিমন্ত্রীর মতে দুদেশের সম্পর্ক উন্নয়নে এই প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা পারস্পরিক যে সম্পর্কটা, এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়, একদম আমাদের দেশের সঙ্গে তাদের সম্পর্ক, যেটা আমি প্রথমেই বলেছি রক্তের আচরে লেখা। তো আমাদের এই আইআইএমসি যে সকল ফেলো যারা এখান থেকে পড়ালেখা করে এখানে এসেছেন এবং তারা যে একত্রিত হয়ে একটা এরকম একটা সংগঠন গড়ে তুলেছেন, এটা অবশ্যই উৎসাহিত করবে। এই আইএমসির মাধ্যমে অনেক ধরনের এখানে আমাদের অনেক দক্ষ সাংবাদিক এবং আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরির যারা মিডিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করে আমরা এখানে পেয়েছি। এখন পর্যন্ত আইআইএমসি থেকে ফেলোশিপ করেছেন 42 জন বাংলাদেশি সাংবাদিক। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। আসছে বাজেটে তৃণমূলের কৃষকের ভাবনাগুলোকে সংযুক্ত করে প্রণয়ন করা হলে এই খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে। কৃষি বাজেট কৃষকের বাজেট আলোচনায় এমন সুপারিশ করেছেন যশোরের কৃষকরা। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, কৃষকরা যাতে সরাসরি উপকৃত হতে পারেন এমন চেষ্টাই করছে সরকার। মোস্তফা মল্লিকের রিপোর্ট। যশোরের মনিরামপুরের নেহালপুরের ভিলেজ সুপারমার্কেট প্রাঙ্গণে কৃষি বাজেট কৃষকের বাজেটের এই আলোচনা। 4 লক্ষেরও অধিক কৃষকের সাথে কথা বলেছি। জেলার কয়েক হাজার কৃষক, কৃষি উদ্যোক্তা থেকে শুরু করে এই খাতের সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এই অনুষ্ঠানে নীতি নির্ধারকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন স্থানীয় কৃষকরা।
বাজেটের ভেতরে অনেকগুলো খাত থাকে, শিক্ষা, পরিবহন, জ্বালানি থেকে শুরু করে নানান ধরনের খাত থাকে, তার মধ্যে কৃষিও একটা খাত থাকে। আমরা 2006 সাল থেকে বোঝার চেষ্টা করেছিলাম যে যেই খাতটা কৃষির, বাংলাদেশের কৃষকরা এই খাতটি সম্পর্কে কতটুকু ধারণা রাখে, এই বাজেটে যে তার একটা অংশ আছে, তার একটা হিস্সা আছে, এটা আদৌ সে জানে কিনা। আলোচনা হয় কৃষির বিভিন্ন সমস্যা নিয়ে। টিভিতে দেখেছি 1040 টাকা মন নির্ধারিত করেছে এবং 36 টাকা মোটা চাউল এবং 38 টাকা চেকন চাউল, কিন্তু আমরা যখন বেচবো তখন আমাদের হবে না। সার পাওয়া যায় কিনা এবং সহজলভ্য কিনা, হ্যাঁ অথবা না বলবেন। পাওয়া যায়, পাওয়া যায়। কৃষির খাতোয়ারি আলোচনা যেমন হয়েছে, তেমনি সমস্যা সমাধানের উপায়ও বলে দিয়েছেন কৃষকরা। আমি যদি 10,000 টাকা লোনের জন্য ব্যাংকে যাই, তা আমার 30,000 টাকার কাগজ চাই। আমি আমার স্বামীর থেকে অবহেলিত, আমি আমার বাবা মার থেকে অবহেলিত, আমি কোথায় যাই আমার সুযোগ সুবিধা পাচ্ছি না, আমার অধিকারটা আমি পাচ্ছি না। অন্যর কাছে যেতে গেলে, কোনো মান্যমান্য ব্যক্তির কাছে গেলে আমার সেটা প্রশ্রয় দেয় না বা অমূল্যায়ন করে। জিঙ্কটার দাম আপনার সর্বোচ্চ 12 থেকে 13 টাকা কেজি। আপনার ব্যবসায়ীরা উড়ানো হচ্ছে ওটা 140 টাকা, 50 টাকা। আমার প্রশ্ন হলো, এইগুলো দেখার কি সরকারের কোনো প্রশাসন ব্যবস্থা আছে কি না? মানে একটা মাছের ডাক উঠছে 4200 টাকা, ওই মাছটা আড়তে লিখছে 4100 টাকা, কমিশন 4 টাকা করে নিচ্ছে। এগুলো আসলে আমাদের একটু অসুবিধা হচ্ছে। অতিথিরা বলেছেন, কৃষির ভালোর জন্য সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করবে সরকার। দ্রুত যান্ত্রিক, পরিপূর্ণভাবে কৃষি যান্ত্রিক ব্যবস্থায় চলে যাবে। আমি সংসদে এবং ব্যক্তিগতভাবে যতটুকু আমি ইতিমধ্যে আয়ত্ত করেছি, সেগুলো কিভাবে সমাধান করা যায় সেটি আমি সচেষ্ট থাকব। অনুষ্ঠানে কৃষকরা বলেন, প্রতি বাজেটের আগেই সুনির্দিষ্ট আলোচনা করে বাজেট প্রণয়ন করা উচিত। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষিত পবিত্র শবে বরাতের তারিখ নিয়ে ভিন্নমত পোষণকারীদের দাবি যাচাইয়ে উপকমিটি গঠন করা হয়েছে। মার্কাজুদ দাওয়াতের শিক্ষা সচিব মুফতি মাওলানা আব্দুল মালিককে প্রধান করে গঠিত কমিটির সদস্য সংখ্যা 11 জন। যারা পবিত্র শাবান মাসের চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন, তাদের সাক্ষ্য গ্রহণ ও যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটি 17 এপ্রিলের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির কাছে সুপারিশ দেবেন। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে পবিত্র শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। অর্জনকে নিয়ে আমরা একটা সাব কমিটি গঠন করে দিছি, যার প্রধান হলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব। ওনার নেতৃত্বে যে কজন আছেন, ওনারা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সর্বময় ক্ষমতা আমরা চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে ওনাদের উপরে অর্পণ করলাম। শরীয়তের আলোকে যেটা সমীচীন ওনারা মনে করেন, ওনারা যেটা বলবেন সেটা আমরা মেনে নেব। আগামী 17 তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবেন। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। কলকাতায় বিজেপি হিংসা ও সন্ত্রাস ছড়ানোর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিছু রাজনৈতিক দল রাজ্যে মিথ্যা ধর্মের আমদানি করছে বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না বলেও জানান মমতা। কলকাতার জনসভায় মোদীকে ক্ষমতাচ্যুত করারও ডাক দেন তিনি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে জনসভায় ভারতের মুসলিম অভিবাসীদের বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার হুঁশিয়ারি দেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা অমিত শাহ। ওই বক্তব্যের প্রতিবাদে আজ জনসভায় একথা বলেন তৃণমূল নেত্রী। যে দল যেখানে শক্তিশালী সেখানে তাদের ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি। 18 এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে। 19 মে সপ্তম ধাপে ভোট গ্রহণ শেষ হবে আর ফল ঘোষণা 23 মে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চাই শুদ্ধ বাংলা সংস্কৃতি, এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে এবারও সিরাজগঞ্জে ঘুড়ি উৎসব হয়েছে। যমুনা পাড়ে হার্ট পয়েন্ট এলাকায় উৎসবের উদ্বোধন করেন পানি সম্পদ সচিব। ঘুড়ি ওড়ানো সহ শিশুতোষ নানা প্রতিযোগিতা নিয়ে সাজানো হয় এই উৎসব। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের রিপোর্ট। আকাশে উঠছে লাল, নীল, বেগুনি, হলুদ নানা রঙের ঘুড়ি। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে অপূর্ব এই দৃশ্য দেখতে যমুনা পাড়ে ভিড় জমায় স্কুল কলেজ শিক্ষার্থী সহ ঘুড়িপ্রেমী নানা বয়সী মানুষ।
প্রতি বছরই যেন এই উৎসব হয় এমন প্রত্যাশা তাদের। ঘুড়ি উৎসবে এসে আমার খুব ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম, ভালো লাগলো। তো এরকম প্রতিবার যদি এরকম ঘুড়ি উৎসব হয় ভালো লাগবে। সবচেয়ে আনন্দের ব্যাপার, যাদের কাছে বকা খেতাম তাদের সঙ্গে আজকে ঘুড়ি উড়াচ্ছি। এই একটা দিনই আমরা ঘুড়ি উড়ানো দেখাই বাচ্চাদের বা শেখাই, আমার খুব ভালো লাগছে। কখনো খোলামেলা এরকম জীবন পাইনি, চার দেয়ালের মাঝেই বড় হয়েছি। এখানে আমরা আসছি, একটা ঘুড়ি উৎসব হইতেছে, এসে আমাদের খুব ভালো লাগছে। আমরা ঘুড়িতে অংশগ্রহণ করছি। উৎসবের আয়োজক আমাদের সিরাজগঞ্জ ফেসবুক টিম ও ইসাবেলা ফাউন্ডেশন। বিশেষ সহযোগিতায় ছিল স্থানীয় পুলিশ ও জেলা প্রশাসন। শুদ্ধ বাংলা সংস্কৃতি সারা বিশ্বে, সারা বাংলাদেশে ছড়িয়ে দেব এবং আমাদের এই ঘুড়ি উৎসবেই থেকেই এটা আমরা শুরু করতে চাই। দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশের ক্ষেত্রে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় ঐতিহ্যকে সংরক্ষণ করা এবং সেই লক্ষ্য নিয়ে আমরা এখন কাজ করছি। এটা তারই একটা অংশ। এরপরে আমরা যেমন নৌকা বাইছে ধরনের আমাদের আরও যেগুলো আমাদের হাডুডু খেলা, এগুলো কিন্তু আমরা ক্রমশ আস্তে আস্তে করে নিয়ে আসবো। সন্ধ্যায় ফানুস উড়িয়ে ঘুড়ি উৎসবের সমাপ্তি হয়। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ। বৃহত্তম আন্তর্জাতিক নারী সংগঠন ইনার উইলের বাংলাদেশ শাখার ইনার উইল ডিস্ট্রিক্ট ৩২৮ সদস্যদের অংশগ্রহণে ৩৪ বৃহত্তম আন্তর্জাতিক নারী সংগঠন ইনার উইলের বাংলাদেশ শাখার ইনার উইল ডিস্ট্রিক্ট ৩২৮ সদস্যদের অংশগ্রহণে ৩৪তম সম্মেলন হয়েছে। এবারের প্রতিপাদ্য সমৃদ্ধ ভবিষ্যতের জন্য নারীর ক্ষমতায়ন। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই সম্মেলনে নাহিদ নেওয়াজকে বাংলাদেশ শাখার নতুন বোর্ড ডিরেক্টর নির্বাচিত করা হয়। সম্মেলনে সিআরপিকে ২৫টি হুইল চেয়ারের সমমানের অর্থ প্রদান করে সংগঠনটি। অনুষ্ঠানে দেশের বিত্তবানদের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। নিজস্ব অর্থায়নে ১০৩টি দেশে অসহায় দুস্থ সহায়তা করছে ইনার উইল, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির বাংলাদেশ শাখার চেয়ারম্যান এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। A1 সাউন্ডলেস ওয়াটার পাম্প কৃষি সংবাদ। ভোলায় চলতি মৌসুমে তরমুজের ভালো ফলন হয়েছে। শুরুতে কয়েক দফা বৃষ্টির কারণে কিছুটা বিপর্যয় দেখা গেলেও পরে ফলন ভালো পাওয়া গেছে। গতবারের চেয়ে এবার ফলন বেড়েছে প্রায় ৩ গুণ। বাজারেও ন্যায্য দাম ও ভালো লাভের আশা করছেন কৃষক। এখন রয়েছে প্রকৃতি সংবাদ। খুলনার শেখ রাসেল ইকো পার্ক অবকাঠামোর উন্নয়নের সাথে প্রাকৃতিক সৌন্দর্য টিকিয়ে রাখার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ পার্কে নতুন করে যুক্ত করা হচ্ছে ম্যানগ্রোভ কালচারাল সেন্টার। সরকারের শীর্ষ পর্যায়ের একটি দল পার্কটি ঘুরে দেখে প্রাকৃতিক সবকিছু ঠিক রেখে পার্কের অবকাঠামো নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে পরিবেশগত শিক্ষাও পাবে বলে আশা করা হচ্ছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
জ্বালানি দক্ষতা বাড়াতে আগামী 5 বছরে প্রায় $1100 কোটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। একই সঙ্গে প্রাথমিক জ্বালানি ভোগ 14% এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 6,60,00,000 টন কমানোরও লক্ষ্য নির্ধারণ করছে দেশটি। জার্মানিতে অনুষ্ঠিত 5ম বার্লিন এনার্জি ট্রানজিশন ডায়ালগে দেশটির জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ উপমন্ত্রী আলপারসলান বাইরাক্তার এসব তথ্য জানান। সামনের শীতেই শুরু হচ্ছে পূর্বাঞ্চলের অত্যাধুনিক শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়ামের নির্মাণ কাজ। বিসিবির আশা কাজ শুরুর 2 বছরের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে। সেই সাথে অন্যান্য স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের কাজও শুরু হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।